ফেসবুকে একটা বিজ্ঞপ্তি দেখলাম, কলকাতায় 8ই মে থেকে রবীন্দ্রনাথের জন্মদিনের সময়টাতে রবীন্দ্র সপ্তাহ 7 দিন ধরে খুব সুন্দর ভাবনা চিন্তা করে অনুষ্ঠানের পরিকল্পনা হয়েছে আশ্রমিক সংঘের পক্ষ থেকে। খুব ভালো লাগলো দেখে। আমাদের শান্তিনিকেতনে রবীন্দ্র সপ্তাহ হয় ওটা 22শে শ্রাবণ থেকে। 22শে শ্রাবণ সাধারণত ওই 7-8 আগস্টের সময় পড়ে, আর ওই 15 আগস্টের আগে 7 দিন ধরে প্রতি সন্ধ্যায় রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে যারা সে বিষয়ে বিশেষজ্ঞ পণ্ডিত তারা আলোচনা করেন, তার সঙ্গে গান পাঠ ইত্যাদিও হয়। কিন্তু কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে জন্মদিনের এই সময়টাতে এরকম সুন্দর পরিকল্পনা দেখে খুব ভালো লাগলো। তো খোঁজ নিয়ে জানলাম এটা সকলের জন্য উন্মুক্ত, মানে কোনো টিকিট কাটারও ব্যাপার নেই বা কোনো নিমন্ত্রণ পত্রের ব্যাপার নেই, সবাই সেখানে যেতে পারেন। তাই মনে হলো সকলকে জানাই। আর সেই সঙ্গে আশ্রমিক সংঘ কী ব্যাপার, আশ্রমিক সংঘের ইতিহাস, সেটাও একটুখানি কথা বলা যাক। অনুষ্ঠানের পরিকল্পনাটাকে ছোট করে বলে নিই। 8ই মে বিকেল 5:30টায় একটা প্রদর্শনী উদ্বোধন হবে। প্রদর্শনী দুটো ভাগ, ওই নিউ সাউথ গ্যালারি আর সাউথ গ্যালারি একাডেমি অফ ফাইন আর্টসে রবীন্দ্র সদনের পাশে। সেই প্রদর্শনীর একটা ভাগে থাকবে শান্তিনিকেতনের সেকাল একাল, প্রধানত ফটোগ্রাফ, তার সঙ্গে তার কিছু হয়তো বিবরণ। আর অন্য অংশ যেখান থেকে ছবি বিক্রি হবে এবং ছবি বিক্রির টাকা আশ্রমিক সংঘের তহবিলে জমা হবে, সেইখানে কলা ভবনের অনেক প্রাক্তন ছাত্রছাত্রী ছবি দিয়েছেন। রামানন্দ বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় রামদা সব থেকে বয়োজ্যেষ্ঠ বোধহয়। তার সঙ্গে সেখানে আমাদের খুব প্রিয় একজন মানুষ শিবাদিত্য সেন, বলছি ওর কথা পরে, ওর কিছু ছবি থাকবে। সে অকালে আমাদের ছেড়ে চলে গিয়েছিল এবং আশ্রমিক সংঘের সঙ্গে খুব একটা নিবিড় যোগ ছিল। প্রদর্শনী উদ্বোধনের পর সেদিন সন্ধেবেলা 6টার সময় রবীন্দ্র সপ্তাহ শুরু, এবং এই 8, 9, 10, 11, 12, 13, 14 এই 7 দিন প্রতিদিন সন্ধে 6টায় যে অনুষ্ঠান হবে তার বিস্তারিত বিবরণও দেব। প্রত্যেক দিন যদি কেউ না যেতে চান বা কেউ না যেতে পারেন, বেছে বেছে কোনো কোনো দিন যেতে পারেন নিজেদের পছন্দের বিষয় অনুযায়ী। কিন্তু কি সুন্দর একটা সুযোগ, যারা শান্তিনিকেতনকে ভালোবাসেন, রবীন্দ্রনাথকে ভালোবাসেন, কলকাতায় বা তার আশেপাশে থাকেন, তাদের খুব ভালো লাগবে মনে হলো খবরটা জেনে। আশ্রমিক সংঘ হচ্ছে আশ্রমের প্রাক্তন ছাত্রকর্মী সকলের একটা সংগঠন। 1911 সালে শুরু হয়েছিল আমি যতদূর জানি, এবং 1919 সাল থেকে তার নানান রকম কাজকর্মের পরিধি বেড়েছিল, যার মধ্যে আমি ছাত্র জীবনে একটা অনুষ্ঠানের প্রত্যক্ষ পরিচয় পেয়েছি আমার ছোটবেলাতেও। সেটা হচ্ছে ওই 9ই পৌষ, ওই পৌষ উৎসবের সময় ওই আশ্রমিক সংঘের পক্ষ থেকে পরলোকগত আশ্রম বন্ধুদের একটা স্মৃতি বাসর হতো। সেটা ওই আম্রকুঞ্জে। সেইখানে খুব যে যাবার আগ্রহ ছিল এরকম নয়, কিন্তু ওই 1 বছরের মধ্যে যারা চলে গেছেন পৃথিবী ছেড়ে তাদের শ্রদ্ধা জানানো হতো, স্মরণ করা হতো। আর সেই উপলক্ষে পাটভবনের খাবার ঘরে একটা বিশেষ আহারের ব্যবস্থা থাকতো, অবিস্মান্য। সেইখানে সেই আতপ চালের ভাত, ঘি, সেই শিমমূলো দিয়ে একটা ডাল, আর স্টু, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, বোঁদে, দই, মানে আমাদের ছাত্র জীবনে, আবাসিক ছাত্র জীবনে সেইটা একটা খুব বড় আকর্ষণের ব্যাপার ছিল। আর সেই সময় প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আসতেন, অনেক রকম মানুষ দেখা যেত। মোটেই তারা সকলে খুব একরকম এরকম নয়, তাদের সাজ পোশাকও যেমন নানান রকমের। কেউ মুখে রং মাখতেন, কেউ মাখতেন না, বা কারোর হাওয়াই চটি, কারোর হিল তোলা, কেউ গুতাগুতি করে তাড়াতাড়ি খেতে বসার জন্য আগ্রহী, কেউ খুব পরম ধৈর্য অপেক্ষা করতেন। মানে যেমন কেউ খুব নাচ গান করতে ওখানে খুব সোৎসাহে যোগ দিতেন, আর কেউ ওইদিকে ধারে কাছে না গিয়ে ওই খেয়ে দিয়ে চলে যাবার তাড়া। ওই যেমন আমাদের
ক্লাসেই হোক আর হোস্টেলেই হোক নানান ধরনের ছেলেমেয়েরা সবসময় থাকে। প্রাক্তনদের মধ্যেও সেই রকমই বৈচিত্র্য দেখে খানিকটা হয়তো আশ্বস্ত হতাম। যাই হোক, অন্তত একেবারে সবাই খুব একরকম এরকম হয়ে যাবে না নিশ্চয়ই। কিন্তু আশ্রমিক সংঘ এছাড়াও নানান রকমের কাজ, বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা, কখনো পত্রিকা প্রকাশ করা, নানান ধরনের কাজকর্ম, তার যে ধারাবাহিকতা সবসময় যে সমান থেকেছে এরকম নয়, কখনো উৎসাহের একটু হয়তো জোয়ার ভাটা এ তো থাকেই। একজন মানুষ যিনি শান্তিনিকেতনে কাজে যোগ দিয়েছিলেন, প্রমোদা রঞ্জন ঘোষ, এখানে সবাই তাকে মশাইজি বলে ডাকত। তো মশাইজি পাঠমনের অধ্যক্ষ হয়েছিলেন 1938-39 সালে। তারপরে অবসর নেন ওই স্বাধীনতার বছরে 1947। সেই সময় ওই 6 পৌষে আশ্রমিক সংঘের পক্ষ থেকে মশাইজিকে, মানে প্রমোদা রঞ্জন ঘোষ মশাইকে একটা শ্রদ্ধা জানানো বা সম্বর্ধনা জানানো হয়েছিল। সেইখানে উনি যে ভাষণ দিয়েছিলেন তার স্মৃতিচারণ ইত্যাদি, সেইটা পরে প্রকাশিতও হয়েছিল। তো সেই ভাষণের একদম শেষ অংশে যেটা বলছেন আমার খুব ভালো লেগেছে, সেটা একবার পড়ে শোনাচ্ছি। আশ্রমিক সংঘের সম্বন্ধে আমার আশা ও আকাঙ্ক্ষা সম্বন্ধে দু একটি কথা বলে শেষ করব। আশ্রমিক সংঘের সভ্যগণ, আশ্রমের প্রাক্তন ছাত্র বা কর্মী, যারা শান্তিনিকেতনের অনুকূল পরিবেশে জীবনের প্রথম ভাগ কাটাবার সুযোগ পেয়েছিলেন, তারা ভাগ্যবান। সবচেয়ে ভাগ্যবান আশ্রমিক সংঘের সেই সব সভ্য যারা আশ্রমের ইতিহাসের গোড়ার দিকে গুরুদেবের সঙ্গ লাভ করেছিলেন। গুরুদেবের মুখে কতবার স্বর্গত প্রফুল্লচন্দ্র রায় মহাশয়ের প্রশংসা শুনেছি। গুরুদেব বলতেন, রায় মহাশয় যে একদল কৃতি ছাত্র সৃষ্টি করতে পেরেছিলেন, তার কারণ তিনি নিজেকে ছেলেদের কাছে দিতে পেরেছিলেন। গুরুদেবও নিজেকে দিয়েছিলেন এবং অকৃপণভাবেই দিয়েছিলেন। তিনি বলতেন, গঙ্গার তীরে নিভৃত কোনো বাগানে কাব্য রচনা নিয়ে কাল কাটানো তাঁর পক্ষে সম্ভব ছিল, কিন্তু তিনি সেই জীবন তো পছন্দ করেননি। কি গভীর ছিল তার ছেলেদের জন্য ভালোবাসা! কোথায় এই অসাধারণ প্রতিভার অধিকারী মনীষী, আর কোথায় অপরিণত বুদ্ধি স্কুলের ছেলে! কতবার আশ্রমের ছোট ছোট ছেলেদের লক্ষ্য করে তাকে বলতে শুনেছি, এই বটুকেরাই আশ্রমের শোভা। ভালোবাসা সংক্রামক, তাই এই বটুকেরাই বড় হয়ে আশ্রমিক সংঘ স্থাপন করেছেন। তাদের সব হতে আপন শান্তিনিকেতনকে ভোলেননি। গুরুদেবের সঙ্গে তাদের ঘনিষ্ঠ পরিচয় ঘটেছিল, তাই গুরুদেবের আদর্শ বোঝবার সুযোগও তাঁরাই বেশি পেয়েছিলেন। তারা জ্ঞানে ধনে মানে বড় হন, এই কামনা করি। তাদের জীবনে আশ্রমের আদর্শ অম্লান থাকুক, এর চেয়ে বড় কামনা তাদের জন্য করতে পারি না। এই আশ্রমিক সংঘের সম্পর্কে, কেন আশ্রমিক সংঘ, কারা করেছিলেন, কি জন্য, তার খুব সুন্দর একটা পরিচয় এখানে পাওয়া যায়। কিন্তু আশ্রমিক সংঘ বললে এটা 1911 সালে তৈরি হয়েছিল শুনেছি। তার আগে ক্ষিতিমোহন সেন বা তার আগে কালীমোহন ঘোষ এরা এসে গেছেন, বিদুশেখর শাস্ত্রী, মানে যে মানুষরা না হলে সত্যি সত্যি শান্তিনিকেতন আশ্রম রবীন্দ্রনাথের একার পক্ষে তো আর গড়ে তোলা সম্ভব ছিল না সেইভাবে। এর মধ্যে ক্ষিতিমোহন সেনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। ভারতীয় সংস্কৃতি এবং শাস্ত্র তার এত নিবিড় একটা পরিচয় ছিল, এমনকি কিভাবে সভা সাজানো হবে, নন্দলাল বসুরও অনেক অবদান আছে, সুরেন করের আছে, কিন্তু ক্ষিতিমোহন সেন উনি বিক্রমপুরের মানুষ, কিন্তু ওই পরিবারের কোনো একটা ওই বিবাহের কারণে সমাজচ্যুত ইত্যাদি হয়ে ওরা ছোটবেলাতে কাশীতে চলে গিয়েছিলেন, সেইখানেই বড় হয়েছিলেন এবং সেইখানে নানান রকম সাধক মানুষের সংস্পর্শে এসেছেন। এবং শুধু হিন্দু ধর্ম বলে নয়, মসজিদে যেতেন, নানান ধরনের শাস্ত্র পড়া এবং ধর্মীয় আলোচনায় যোগ দিয়ে দিয়ে এমন একটা বিরাট তার মনের প্রসার ঘটেছিল। এবং বিশেষ করে মধ্যযুগের সাধকদের, দাদু, কবির, নানক, এদের সম্পর্কে ভীষণ আগ্রহ ছিল। তারপর বাউলদের সম্পর্কে পরে আগ্রহী হন। এই ক্ষিতিমোহন সেনের পুত্র ক্ষেমেন্দ্র মোহন সেন, তার ডাকনাম ছিল কঙ্করদা। আশ্রমিক সংঘের সম্পর্কে যত কথা শুনেছি,
নানান অনুষ্ঠান উদ্যোগ আয়োজন। এই কঙ্করদার দীর্ঘদিন এই আশ্রমিক সংঘের একেবারে প্রাণ পুরুষ ছিলেন, এটা শুনেছি। এমনিতে ক্ষিতিমোহন সেনের ছোট মেয়ে অমিতা সেনের পুত্র অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়ে সেই অর্থে অনেক বেশি বিখ্যাত। কিন্তু কঙ্করদার এই যে অবদান, মানে এত সময় দিতেন এবং এত আনন্দে দিতেন এবং সকলকে নানান রকমভাবে আহ্বান করে এনে নানান জায়গায় অনুষ্ঠান আয়োজন করা, নানান রকম কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকতেন। ওরই পুত্র শিবাদিত্য সেন আমার খুব ভালোবাসার মানুষদের একজন। ওকে সবাই ভালোবাসত, এত খোলা মনের এবং এত স্পষ্ট চিন্তার মানুষ। ভালো না বেশে উপায় ছিল না। শিবদা চলে গেছে অকালে, কিন্তু এই যে এই রবীন্দ্র সপ্তাহের যে উদ্যোগটা, সেখানে শিবদার ছবি ইত্যাদি প্রদর্শনীতে থাকবে শুনেছি। সেটা আমার একটা খুব ভালো লাগার ব্যাপার। এই যে উদ্যোগটা, এই রবীন্দ্র সপ্তাহের উদ্যোগটা ভীষণ অনেকদিন পর মনে হচ্ছে যেন বেশ সত্যি সত্যি একটা হচ্ছে কিছু একটা। আমি এবার এই রবীন্দ্র সপ্তাহের পরিকল্পনা কোন দিন কি আছে একটু বিস্তারিত বলি। কারা যোগ দিচ্ছেন তাদের বেশিরভাগকেই চিনি, তাদের সম্পর্কেও একটু বলতে ইচ্ছে করছে। প্রথম দিন ওই 8ই মে প্রদর্শনীর কথা তো বললাম। সেদিন সন্ধেবেলা যে রবীন্দ্র সপ্তাহের শুরু হচ্ছে, সেদিন আলোচনার বিষয় হচ্ছে শিক্ষক কবি রবীন্দ্রনাথ ও ছাত্রছাত্রীরা। তার সঙ্গে গান এবং পাঠ তো থাকবেই। সঞ্চালনা এবং বক্তব্য শুভা সরকার। শুভাদি একদম পাঠভবনের আবাসিক ছাত্রী ছিলেন। পুরো আশ্রম জীবন একেবারে নিজে বড় হয়েছেন সেইভাবে। তারপরে শিক্ষকতা করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষিকার দায়িত্ব সামলেছেন। এটা হলো প্রথম দিন। দ্বিতীয় দিন মানে 9 মে, সেই দিনও সন্ধ্যা 6টায় রবীন্দ্রনাথ ও পল্লী সমাজ। এর মধ্যে আলাদা করে লেখা রয়েছে শ্রী কালীমোহন ঘোষ, শ্রীনিকেতন ও শিক্ষাসত্র। এই দিনটা এবার একটু বেশি গুরুত্বপূর্ণ কেন বলি, এমনিতে সেদিন সঞ্চালনা ও বক্তব্য অনুত্তমা ঘোষ ও মোজারুল হামিদ। মোজারুল পাঠভবনের আবাসিক ছাত্র। মোজারুল আমি ছাত্র হিসেবেও পেয়েছি তাকে। অত্যন্ত গুণী, বাংলা সাহিত্যের পরে এখানে উচ্চশিক্ষা লাভ করেছে এবং শিক্ষাসত্রের সে মাস্টারমশাই। শিক্ষাসত্রের ইতিহাসের বা বিবর্তনের ওপর সুন্দর একটা তার বই প্রকাশিত হয়েছে। এছাড়াও তার কবিতার বই, নাটকের বই, কাব্যচর্চা, নানান রকমের কাজে সে যুক্ত থাকে। আর অনুত্তমা ঘোষ, তিনি এমনিতে শৈলজা রঞ্জন মজুমদার, যিনি সঙ্গীত ভবনের অনেক দায়িত্ব সামলেছেন একটা সময়, তার ভ্রাতুষ্পুত্রী, মানে ছোট ভাইয়ের কন্যা। কিন্তু তার স্বামী হচ্ছেন আবার শান্তিদেব ঘোষের ভাইপো। কেন এটা বলছি, মজা লাগে যে শান্তিদা এবং শৈলজাদার একটা ব্যক্তিত্বের সংঘাত নিয়ে নানান রকম গল্প ইত্যাদি মুখের কথায় বা লেখায় নানান সময় চর্চিত হয়েছে। কিন্তু অনুত্তমা ঘোষ শৈলজাদার ভ্রাতুষ্পুত্রী, এদিকে আবার তার স্বামী শ্রমিক ঘোষ, তিনিও একদিন বলবেন তিনি হচ্ছেন শান্তিদার ভ্রাতুষ্পুত্র। অনুত্তমা ঘোষ আর মোজারুল হামিদ, এই যে রবীন্দ্রনাথ ও পল্লী সমাজ শীর্ষক যে আলোচনা, সেখানে কালীমোহন ঘোষের কথা তো আলাদা করে আসতেই হবে। কিন্তু শিক্ষাসত্রের এবার হচ্ছে শতবর্ষ। শিক্ষাসত্র বিদ্যালয়ের ক্ষেত্রে সন্তোষচন্দ্র মজুমদারের যেমন একটা খুব বড় ভূমিকা আছে, কিন্তু সমস্ত কাজকর্ম কালীমোহন ঘোষ। ক্ষিতিমোহন সেনের একটা স্মৃতিচারণ লেখা, সেইখান থেকে আমি একটু পড়ি কালীমোহন ঘোষ সম্পর্কে। এই লেখাতে ক্ষিতিমোহন সেন আবার রবীন্দ্রনাথের রাশিয়া চিঠি থেকে 2-3টে অংশ উদ্ধৃত করে বলছেন এরকম যে, রবীন্দ্রনাথ বলেছিলেন, একদা আমি পদ্মার চরে বোট বেঁধে সাহিত্য চর্চা করেছিলাম। মনে ধারণা ছিল লেখন দিয়ে ভাবের খনি খনন করব, এই আমার একমাত্র কাজ, আর কোনো কাজের আমি যোগ্যই হই। কিন্তু যখন একথা কাউকে বলে কয়ে বোঝাতে পারলাম না যে আমাদের স্বায়ত্ত শাসনের ক্ষেত্র হচ্ছে কৃষিপল্লীতেই
তার চর্চা আজ থেকেই শুরু করা চাই, তখন কিছুক্ষণের জন্য কলম কানে গুঁজে একথা আমাকে বলতে হলো, আচ্ছা আমি এ কাজে লাগব। এই সংকল্পে সহায়তা করবার জন্য সেদিন একটিমাত্র লোক পেয়েছিলাম, সে হচ্ছে কালীমোহন। শরীর তার রোগে জীর্ণ, দুবেলা তার জ্বর আসে, তার উপরে পুলিশের খাতায় তার নাম উঠেছে। তারপর থেকে দুর্গম বন্ধুর পথে সামান্য পাথেয় নিয়ে চলেছে সেই ইতিহাস। এটা উদ্ধৃত করে ক্ষিতিমোহন সেন বলছেন যে তাঁর স্বাস্থ্যের অবস্থা দেখিয়া শঙ্কিত রবীন্দ্রনাথ তাঁকে শান্তিনিকেতনে লইয়া আসিলেন। কালীমোহন এখানে আসিয়া অনেক কষ্টে সারিয়া উঠিলেন এবং এখানেই শিশুদের শিক্ষা কার্যে ব্রতী হইলেন। সেই সময়ে শান্তিনিকেতনে না আসিলে তাহার আর রক্ষা ছিল না। তবু বহুদিন পর্যন্ত কালীমোহনের শরীর সম্পূর্ণ সুস্থ হয় নাই। শিক্ষা কার্যে শিশুদের হৃদয় তিনি অনায়াসে জয় করিলেন বটে, কিন্তু তাহার প্রধান আকর্ষণ ছিল জনসেবায়। চারিদিকের গ্রামের লোকের দুঃখ কষ্ট, অন্যায় অবিচারের কথা শুনিলে তিনি আর স্থির থাকিতে পারিতেন না। ছাত্র অবস্থাতেও তিনি এই সব কারণে লেখাপড়া বেশি দূর করিতে পারেন নাই। কুচবিহারে কলেজে আইয়া পড়িতে পড়িতেই তাহাকে কলেজ ছাড়িতে হয়। তবে ছাত্রদের মধ্যে সর্ববিষয়ে কালীমোহনই ছিলেন নেতা। এই দেশের কাজে শরীর খারাপ ইত্যাদি যে সময়টা হচ্ছে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় ক্ষিতিমোহন সেনের সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল, এই লেখাতেই আছে, 1906। তখন বিক্রমপুর ওই কাশী থেকে এসেছেন ক্ষিতিমোহন এবং তখন রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে খুব মেতে আছেন, খুব ভালো লাগছে। সেই সময় কালীমোহন ঘোষ গ্রামের কাজে গেছেন, সেখানে ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে। ক্ষিতিমোহন সেন রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে কালীমোহন ঘোষকে পরিচয় করাচ্ছেন এবং তারপরে আরেকটা কথা এখানে বলছেন যে রবীন্দ্রনাথের সাহিত্যের সঙ্গে কালীমোহনের যে পরিচয় করাইয়াছিলাম, তাহার প্রতিদানে কালীমোহন আমাকে কি দিয়াছিলেন সেই কথাই এখন বলিতে হইবে। হিমালয়ের নিভৃত প্রদেশে আমার দিন যাইতেছে, এমন সময় হঠাৎ রবীন্দ্রনাথের এক পত্র পাইলাম। আমাকে তিনি তাহার শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রমের কাজে আহ্বান করিয়াছেন। কবিগুরুর সঙ্গে তো আমার পরিচয় নাই, তবে এমন হইল কেমন করিয়া? যেমন করিয়াই তিনি আমার খবর জানুন না কেন, মোট কথা আমাকে শান্তিনিকেতনে গিয়া যোগ দিতে হইল। ইহা ঘটিল 1908 সালে। পরে জানিলাম কালীমোহন স্বয়ং রবীন্দ্রনাথের কাছে গিয়া তাহার কাছে জনসেবার কোনো সুযোগ চাহেন। তখন শ্রীনিকেতনের জনসেবা বিভাগ খোলে নাই, তবে শিলাইদহে আপন জমিদারিতে রবীন্দ্রনাথের জনসেবার কাজ ছিল, তাহাতেই কালীমোহনের কাজের ক্ষেত্র রচনা করা হইল। কালীমোহনই রবীন্দ্রনাথকে আমার কথা বলেন এবং আমার পুরাতন বন্ধু ও কাশীর সতীর্থ শ্রীযুক্ত বিধুশেখর ভট্টাচার্য তাহা সমর্থন করাতে আমাকে শান্তিনিকেতনে আসিতে হয়। সেও এক গপ্প। সে এমন রাত্রিরে এসে পৌঁছেছেন, প্রচণ্ড বৃষ্টি, সারা রাত আর বেরোতেই পারেননি, স্টেশনে বসেছিলেন। পরের দিন ভোরবেলা উঠে আশ্রমে পৌঁছলেন, দূর থেকে রবীন্দ্রনাথের গান শুনতে পাচ্ছিলেন, সে অন্য কথা। এবার এই যে ক্ষিতিমোহন সেন, তারপরে স্বাস্থ্য ভেঙে পড়েছিল কালীমোহন ঘোষ, প্রথমে শিলাইদহ তারপর শান্তিনিকেতনে এলেন। এসে শ্রীনিকেতনের কাজে তো বটেই, তার আগে ছোটদের পড়াতেন। সেটাও একটুখানি কেমন ছোটরা তাকে ভালোবাসত। ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মন প্রাক্তন ছাত্র ত্রিপুরার, তার একটা স্মৃতিচারণে কালীমোহন ঘোষ সম্পর্কে কি বলছেন একটুখানি পড়ি। ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মা বলছেন যে সেই অল্প বয়সেও তার এই ক্লাসে, শিশু বিভাগে তখন, তার মুখের কথা শুনতে এবং পড়তে আমাদের খুব ভালো লাগতো। বলতেন নানা রকম কথা, সেই বিদেশ থেকে ফেরার সময় মুম্বাই বন্দরে পৌঁছে মাথার টুপি সমুদ্রে ফেলে দিয়েছিলেন ইত্যাদি। পরে কালীমোহন বাবুর ক্লাসে আমরা বাংলা পড়তাম। আমাদের বাংলা পাঠ্যপুস্তক ছিল গুরুদেবের রবীন্দ্রনাথের লেখা কথা ও কাহিনী। বইটির মধ্যে 2 বিঘা জমি কবিতাটি আমাদের মুখস্থ করতে বলতেন। ওই কবিতার যে জায়গায় আছে, ওই যে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি,
পল্লব ঘন অম্রকানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতলে দিঘি কালো জলে নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধুবঙ্গের মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এই কয়েকটি লাইন তার খুব ভালো লাগতো এবং বারবার আবৃত্তি করতে বলতেন, এবং তিনি নিজে চুপটি করে চোখ বুজে থাকতেন। মনে হতো ধ্যানে বাংলার সুন্দর রূপটি অন্তরের মধ্যে উপলব্ধি করছেন। সমস্ত কবিতাটি ব্যাখ্যা করার সময় বলতেন, কয়েকটি লাইনে বাংলা মায়ের এমন সুন্দর ছবি আর কোথাও লেখা হয়েছে বলে মনে হয় না। কবিতাটিতে জমিদারের দ্বারা নিপীড়িত প্রজা উপেনের প্রতি তাঁর সহানুভূতি ছিল। গরিবের প্রতি ধনীর অত্যাচার তিনি মনে প্রাণে নিন্দা করতেন। গরিবের প্রতি তাঁর অকৃত্রিম দরদই পরবর্তীকালে তাকে গ্রাম সেবায় নিজেকে উৎসর্গ করতে প্রেরণা দিয়েছিল। এটা ছোট একজন ছেলের স্মৃতি। ধীরেন্দ্রকৃষ্ণ কিন্তু কতটা মনকে স্পর্শ করতেন পরে, মানে যখন ধীরেন্দ্রকৃষ্ণ বড় শিল্পী হয়েছেন, কিরকম সম্পর্কটা বুঝতে সুবিধে হয়। ধীরেন্দ্রকৃষ্ণ লিখছেন, 1930 সালে গুরুদেব রবীন্দ্রনাথ লন্ডন শহরে গিয়েছিলেন। কালীমোহন বাবু তার সঙ্গী ছিলেন। আমরা 4 জন ভারতীয় শিল্পী লন্ডনে ইন্ডিয়া হাউসের দেয়াল চিত্র আঁকছিলাম। বাড়িটির প্রধান রুমে ভিতর দিকে কাঠের বিরাট মাচা বাঁধা হয়েছে, তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবি আঁকছিলাম। বেলা দুপুরের সময় কালীমোহন বাবু ইন্ডিয়া হাউস দেখতে এলেন। সংবাদ পেয়ে নিচের থেকে তাকে মাচার উপরে নিয়ে এলাম, যেখানে ছবি আঁকছিলাম। তিনি আমার ছবি আঁকা দেখে খুব আনন্দিত হলেন ও উচ্চ প্রশংসা করলেন। আমি তখন তাকে বলেছিলাম, মাস্টারমশাই, এই প্রশংসার অনেকখানি ভাগ আপনার প্রাপ্য। এই কথা বলে সেই ছোটকালে শিশু বিভাগে বাস করাবার সময়ে একটি ড্রয়িংকে উপলক্ষ করে তার স্নেহ লাভের সৌভাগ্য তখন আমার হয়েছিল বলে জানালে খুশি হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। লক্ষ্য করলাম ভাবাবেগে তাঁর 2 চোখ ভিজে উঠেছে। এই কালীমোহন ঘোষ শিক্ষাসত্র, যে শিক্ষাসত্রের 100 বর্ষ, দ্বিতীয় দিনের আলোচনার বিষয় মোজারুল, যে পাটভবনের প্রাক্তন আবাসিক ছাত্র এবং বর্তমানে শিক্ষাসত্রের মাস্টারমশাই, সে থাকছে, আর অনুত্তমা ঘোষ। এই কালীমোহন ঘোষের পরিবারের যিনি পুত্রবধূ এখন, এই দুজনে থাকছেন আলোচনা এবং সঞ্চালনায়। তৃতীয় দিন 10ই মে সন্ধ্যে 6টা। সেই দিনের বিষয় হচ্ছে পঠন পাঠন পদ্ধতি, বিকল্প চেতনা ও প্রয়োগ। গান পাঠ তার সঙ্গে থাকছে। এই দিন যারা সঞ্চালনা ও বক্তব্য রাখবেন, ইপ্সা বন্দ্যোপাধ্যায় আর শ্রমিক ঘোষ। এই শ্রমিক ঘোষ হচ্ছে ওই শান্তিদেব ঘোষের ভ্রাতুষ্পুত্র, শান্তিদার ভাই শুভময় ঘোষের পুত্র, অনুত্তমা ঘোষের স্বামী। কিন্তু ওকে শান্তিনিকেতনে সবাই কুকুলদা বলি জানে। পাঠভবনের প্রাক্তন ছাত্র তো বটেই, আর ওর মা ছিলেন সুপ্রিয়া ঘোষ। সুপ্রিয়াদি পাঠভবনের ইংরেজি পড়াতেন, কি অসাধারণ একজন শিক্ষিকা ছিলেন। আর রাশিয়া ছিলেন দীর্ঘদিন, কারণ শুভময় ঘোষ সাংবাদিক হিসেবে সেখানে ছিলেন। রুশ দেশের উপকথা, কি চমৎকার বাংলা অনুবাদ আমরা ছোটবেলায় পড়েছি। কিন্তু কুকুলদা, শ্রমিক ঘোষ নিজে নানান রকম শিক্ষা প্রতিষ্ঠানে তার গোটা কর্মজীবনটাই এই পঠন পাঠন এবং বিদ্যালয় স্তরে শিক্ষাদান নিয়েই কাটিয়েছে। একেবারে সেই সানোয়ার হিমাচল প্রদেশে, সেই এন্ড্রুজের সঙ্গে সম্পর্কিত সেই বিদ্যালয়ে, সেই আবাসিক বিদ্যালয়ে, সেও আরেক রকম আশ্রম বিদ্যালয়, ওদিকে গোয়ালিয়া সিন্ধিয়া স্কুল, নানান রকম সারা ভারতবর্ষ। এখনো আসামের একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শদাতা হিসেবে কাজ করছেন, তিনি থাকছেন। আর ইপ্সা বন্দ্যোপাধ্যায় পাঠভবনেও পড়েছেন, শিক্ষাসত্রেও পড়েছেন, এবং একদম ছোটবেলা থেকে শ্রীনিকেতনে শিক্ষাসত্রের খুব কাছাকাছি বড় হয়েছেন। পরে শিক্ষাসত্রেও অধ্যাপনা করেছেন, পাঠভবনেও অধ্যাপনা করেছেন। এদের মতো যোগ্য মানুষ আর কে হতে পারেন আজকের দিনে। খুব ভালো লাগছে জেনে। ওরা এই বিষয়ে আলোচনা করবেন। আর চতুর্থ দিন রবীন্দ্রনাথ ও লোক সংস্কৃতি। এই দিনে যিনি সঞ্চালনায় থাকছেন ওই শর্মিলা রায়, ওই নামেও শান্তিনিকেতনে চেনে না বলবো না, কিন্তু টুকুদি নামেই একটা সময় টুকু ছিলেন।
টুকু বলে ডাকার লোকজন কমছে, টুকুদি বলার লোকজন বাড়ছে। টুকুদি শর্মিলা রায় হচ্ছেন ক্ষিতীশ রায়ের কন্যা। ক্ষিতীশ রায় রবীন্দ্রনাথের সময়কার মাস্টারমশাই, অত্যন্ত খুব সুযোগ্য মাস্টারমশাই। সহজ পাঠের বিভিন্ন লেখা তার রয়েছে, ছোটদের নাটক, কত রকম কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন। কিন্তু সেটা পিতৃপরিচয়টা বড় কথা নয়। টুকুদি নিজে সারা পৃথিবীতে পরিচিত রবীন্দ্রনাথের গানের জন্য, রবীন্দ্র সংস্কৃতির জন্য, ছড়ানোর জন্য, এবং তার সঙ্গে লোক সংস্কৃতি নিয়ে নানান রকম কাজ করেছেন। আর শ্রীলা বসু বাংলা বিভাগের অধ্যাপিকা, বাংলা সাহিত্য এবং লোক সংস্কৃতি নিয়ে তার চর্চা। তবে ওকে আমি খুব বেশি করে চিনি না, তবে তার স্বামী যিনি, তার কথা আমি প্রথম শুনেছিলাম যে তার গবেষণার বিষয় নাকি ছিল বাংলা ভাষায় যত গালাগালি। এইটা শুনেই আমি মনে মনে তার ভক্ত হয়ে গেছিলাম। ভারী সুন্দর মানুষ, দুজনেই ভারী সুন্দর। এদের পুত্র সন্তানটিও পাঠভবনের ছাত্র ছিল, সেও ভারী সুন্দর ছেলে। শ্রীলা বসু আর শর্মিলা রায়। পঞ্চম দিন রবীন্দ্র চেতনায় সহজিয়া দর্শন ও শ্রী ক্ষিতিমোহন সেনের ভূমিকা। ক্ষিতিমোহন সেনের কথা আগেই বলেছি, এবং রবীন্দ্রনাথকে কত রকমভাবে যে সাহায্য তো করেছেন, অনেক সময় উদ্বুদ্ধ করেছেন। অনেকে বলেন যে এই যে বুধবারের উপাসনায় রবীন্দ্রনাথ না থাকলে ক্ষিতিমোহন সেন তো সেই আসনে বসতেনই। রবীন্দ্রনাথ যখন চলে গেলেন শেষ পর্যন্ত ওনার অবর্তমানে তো ক্ষিতিমোহন সেনই সেই অর্থে আশ্রমে সেই শূন্যস্থান পূরণের বিরাট দায়িত্ব অনেকখানি পালন করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ তার সঙ্গে আলোচনা করে পরস্পর এত উপকৃত হতেন এবং এত রকম নির্ভরতা ছিল। ওই শেষ বয়সে যখন ওই বিশ্বভারতী হয়েছে, নানান রকম জটিলতায় দীনেন্দ্রনাথ বা বিধুশেখর শাস্ত্রী এরা চলে গেছেন আশ্রম ছেড়ে। ক্ষিতিমোহন সেন সেই সময় একবার ভেবেছিলেন চলে যাবেন, কিন্তু সেটা বলাতে রবীন্দ্রনাথ এমন করে নাকি তাকিয়েছিলেন আর বলেছিলেন, ক্ষিতিবাবু আপনিও চলে যাবেন। ওইটা শোনার পর থেকে নাকি আর দ্বিতীয়বার উনি সেই কথা ভাবেননি। রবীন্দ্রনাথ ক্ষিতিমোহন সেনের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই বাউল গান সম্পর্কে পরিচিত হয়েছেন বা সহজিয়া দর্শন সম্পর্কে জেনেছেন, কিন্তু সেটাকে আরো গভীরভাবে যে তাকে চিনতে সাহায্য করেছিলেন ক্ষিতিমোহন সেন, এতে কোনো সন্দেহ নেই। তো সেই বিষয়ে সেদিন আলোচনা, এবং সভাপতি তার সঙ্গে নানান রকম গান থাকবে বা নাচও থাকবে, পাঠ থাকবে। ইন্দ্রজিৎ মৈত্র ও প্রাক্তন ছাত্র, সেও আশ্রমের সঙ্গে খুব নানান রকম উদ্যোগে। একবার পাঠভবনের ছেলে মেয়েদের নিয়ে কলকাতায় অনুষ্ঠান করতে গেছিলাম, ওর বাড়িতে ছিলাম, পুরো দলবল, বিরাট বাড়ি। এটা হচ্ছে ওই ডানলপ ব্রিজের কাছে, বড়নগরে, ওই দক্ষিণেশ্বর আর ডানলপ ব্রিজের মাঝামাঝি। খুব উৎসাহী মানুষ, তিনি থাকছেন সেদিন। আর ষষ্ঠ দিনের বিষয় হচ্ছে 13ই মে শান্তিনিকেতনে নান্দনিকতা ও শিল্পচর্চা, শ্রী নন্দলাল বসু ও শ্রী সুরেন্দ্রনাথ কর। এই দুজন নান্দনিকতা শান্তিনিকেতনে গড়ে তুলতে ক্ষিতিমোহন সেনেরও যেমন ভূমিকা আছে, এদের দুজনের ভূমিকা সব থেকে বেশি, কোনো সন্দেহ নেই। বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সাজ থেকে শুরু করে বাড়ি ঘরের নকশা ইত্যাদি। আর যিনি বলবেন তিনিও ভারী সুন্দর মানুষ, সুশোভন অধিকারী, কলাভবনের প্রাক্তন ছাত্র। আর এত এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথের ছবি নন্দনে, মানে কলাভবনের যেটা মিউজিয়াম, লাইব্রেরি ইত্যাদি, সেইখানে দীর্ঘদিন ছবি সংরক্ষণের দায়িত্ব সামলেছেন। খুব গুণী মানুষ, খুব বিনয়ী মানুষ এবং খুব সুবক্তা। সুশোভনদা বলবেন এই বিষয়ে। আর সপ্তম দিনটা মনে হচ্ছে একটু বেশ রংচঙে আনন্দের দিন। সেদিন কবিতা, পাঠ, গান। কিন্তু শুভাদিত বললাম যে প্রাক্তন ছাত্রী ছিলেন। আর কুন্তল রুদ্র, তিনিও খুব বাংলা সাহিত্যের ছাত্র। ওর পিতৃদেব অনঙ্গ রুদ্র এখানকার অধ্যাপক ছিলেন। কুন্তলদাও খুব নিজে ভালো কবি, আবৃত্তিকার তো বটেই, সাহিত্যিকা। যে শান্তিনিকেতনে আরেকটি এই আশ্রমিকদের সকলের একটা সাংস্কৃতিক আদান প্রদানের বা একটা মিলন ক্ষেত্র, দীর্ঘদিন তার দায়িত্ব সামলেছেন
পত্রিকা সম্পাদনা করেছেন কুন্তলদা এবং শুভাদীপ, এই দুজনের সেদিন প্রধান দায়িত্ব, কিন্তু ধরেই নিচ্ছি আরো অনেকেই সেখানে থাকবেন। সব মিলিয়ে এই হলো রবীন্দ্র সপ্তাহের পরিকল্পনা। এবং আশ্রমিক সংঘের যে চেহারা, বা একটা কথা স্পষ্ট করে বলে নি, আমি নিজে কিন্তু আশ্রমিক সংঘের সদস্য নই, মানে হইনি ভয়। আমার ওই সংঘ দল ইত্যাদি সম্পর্কে একটু, আমি আসলে মানুষটি একটু গোলমেল, নানা রকম দুর্বলতা আছে, আমি একটু মানিয়ে নিতে পারি হয়তো কম। সব মিলিয়ে আমার একটু ওই দল হলেই কেমন যেন মনে হয় যে দলাদলি হয় যদি। কিন্তু যে কোনো ভালো উদ্যোগ, যে কোনো ভালো কাজে তো সমর্থন জানাতে ইচ্ছে করে। আর আশ্রমিক সংঘের উদ্দেশ্যটা, আশ্রমিক সংঘের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের যে একটা সাংস্কৃতিক বা সামগ্রিক জীবন দর্শনের যে ধারণা, সেইটাকে নিজেদের জীবনে বহন করে নিয়ে যাওয়া, আরো অনেক মানুষের জীবনে ছড়িয়ে দেওয়া, সেটা আরো বহু মানুষ তো নিজের নিজের মতো করে করেন, কিন্তু আশ্রমিক সংঘ সংঘবদ্ধভাবে এই দায়িত্ব স্বীকার করা, এটার মধ্যে তো একটা সমর্থনের ব্যাপার থাকেই। আর সত্যি কথা বলতে কি, শান্তিনিকেতনকে যারা সত্যি সত্যি ভালোবাসেন, কজন আর শান্তিনিকেতনে থাকেন? বেশিরভাগ মানুষ তো অনেক দূরেই থাকেন, তাই না? আমার তো তাই মনে হয়। যা কলকাতা শহর বা তার আশেপাশে যারা আছেন, এই রবীন্দ্র সপ্তাহের খবরটা মনে হলো অনেকের কাছে, অন্তত কারো কারো কাছে মূল্যবান হবে, তাই বললাম। আর এই প্রসঙ্গে আশ্রমিক সংঘের প্রতি একটু শ্রদ্ধা জানানো হলো। সকলের জন্য অনেক ভালোবাসা।